আচ্ছা একটু আমরা পড়ি আজকে। আজকে আমাদের পড়ার বিষয়টা হচ্ছে কি মেমব্রেন ট্রান্সপোর্ট। কি নাম? মেমব্রেন ট্রান্সপোর্ট। ওকে, মেমব্রেন ট্রান্সপোর্ট। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে মেমব্রেন ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন। মেমব্রেন বলতে কাকে বোঝাচ্ছি? সেল মেমব্রেন। তাহলে এটা যদি সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনের একটা কাজ ছিল কি? সেলের বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে, তাই না? বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে কে? সেল মেমব্রেন। তাহলে এই যে সেলের বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে বিভিন্ন বস্তু যে যাতায়াত করে, এই যাতায়াতটা কিভাবে করে, কোন কোন পদ্ধতিতে করে? ঠিক আছে, তাহলে ওই পদ্ধতিগুলোকে আমরা একত্রে কি বলতেছি? মেমব্রেন ট্রান্সপোর্ট বলতেছি। তাহলে মেমব্রেন ট্রান্সপোর্টের একটা সংজ্ঞা দেওয়া আছে, লেখেন কি? লিখতে হবে না, বই দেওয়া আছে। মেমব্রেন ট্রান্সপোর্ট হলো একটি ফিজিওকেমিক্যাল প্রক্রিয়া যার সাহায্যে কোষের পর্দা ভেদ করে কোষের বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে কোনো বস্তু কি করে? যাতায়াত করে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে কোষের কি বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে বিভিন্ন বস্তু কোষের পর্দা ভেদ করে যাতায়াত করে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? মেমব্রেন ট্রান্সপোর্ট। তাহলে মেমব্রেন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কি কি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? ট্রান্সপোর্টেশনটা এগুলো হচ্ছে কি টাইপ বা প্রসেস। তাহলে সংজ্ঞাটা পারবেন না? জি, বলেন তো সংজ্ঞাটা কাকে বলে? আপনি বলেন মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে? বই দেওয়া আছে, পরে দেখে দেখে পড়েন। মেমব্রেন ট্রান্সপোর্ট হলো এমন একটি ফিজিওকেমিক্যাল প্রক্রিয়া যার সাহায্যে কোষের পর্দা ভেদ করে কোষের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে বিভিন্ন পদার্থ যাতায়াত করে, একে মেমব্রেন ট্রান্সপোর্ট বলে। বলেন স্যার, আপনি বলেন মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে? যে বসে 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 বলেন। যে মেমব্রেন ট্রান্সপোর্ট যে প্রক্রিয়ায় কোষের ভেতর থেকে বাইরে থেকে ভেতরে যাতায়াত করে, বিভিন্ন বস্তু বা সাবস্টেন্স যাতায়াত করে, তাকে কি বলে? মেমব্রেন ট্রান্সপোর্ট বলে। একলা সাহেব বলেন মেমব্রেন ট্রান্সপোর্ট এমন একটি ফিজিওকেমিক্যাল ফিজিওকেমিক্যাল প্রক্রিয়া যার সাহায্যে কোষের পর্দা ভেদ করে ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে পদার্থ যাতায়াত করে। বলেন ম্যাডাম মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে? মেমব্রেন ট্রান্সপোর্ট হলো এমন একটি ফিজিওকেমিক্যাল প্রক্রিয়া যার সাহায্যে কোষের পর্দা ভেদ করে কোষের ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে বিভিন্ন পদার্থ যাতায়াত করে। বলেন স্যার। মেমব্রেন ট্রান্সপোর্ট হলো এমন একটি ফিজিওকেমিক্যাল, হ্যাঁ, মেমব্রেন ট্রান্সপোর্ট হলো এমন একটি ফিজিওকেমিক্যাল যার মাধ্যমে কোষের পর্দা ভেদ করে ফিজিওকেমিক্যাল প্রক্রিয়া, হ্যাঁ, ফিজিওকেমিক্যাল প্রক্রিয়া যার মাধ্যমে কোষের পর্দা ভেদ করে কোষের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতর বিভিন্ন পদার্থ যাতায়াত করে। গুড, ঠিক আছে, এইটুকু তো মনে থাকবে সংজ্ঞাটা অ্যাটলিস্ট। এরপরে কি মেমব্রেন ট্রান্সপোর্টের যদি আমরা প্রসেসগুলো দেখি, কিভাবে প্রসেসগুলো হয়। প্রথমত দুইটা প্রসেস। মেমব্রেন ট্রান্সপোর্ট প্রধানত দুইটা প্রসেস, একটা হচ্ছে কি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে কি প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্টটা কি জিনিস? একটা হচ্ছে কি যে আমি ডাকলে আপনি চলে আসেন, বা আমার যখন দরকার হয় তখনই কি আপনি চলে আসেন, এখানে আমার কোনো এনার্জি লস করতে হয় না। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আপনি আসতে চাচ্ছেন না, আমি আপনাকে কি জোর করে টেনে নিয়ে আসতেছি, তাহলে এখানে আমাকে কি করতে হচ্ছে? এনার্জি লস করতে হচ্ছে, তাই না? তাহলে যে ট্রান্সপোর্টেশন প্রক্রিয়াতে এনার্জির বিষয়টা আছে, মানে এনার্জি ইউটিলাইজেশনের বিষয়টা আছে, সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। আর যেখানে আমরা কি কোনো এনার্জির বিষয় না, এটা কি অটোমেটিক ভাবে হয়। ঠিক আছে, একা একা যে পদ্ধতিতে ট্রান্সপোর্টেশন হয় তাকে আমরা কি বলবো? প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। তাহলে আমরা প্রথমে প্যাসিভটাকে দেখি যে একা একা কোন কোন পদ্ধতিতে সেলের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে বিভিন্ন বস্তু যাতায়াত করে। প্রথমটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন, তাই না? তারপরটা কি ফ্যাসিলিটেড ডিফিউশন, এরপরটা অসমোসিস। এই প্রক্রিয়াগুলো আমরা একটু খেয়াল করলে বুঝে ফেলবো, এত কঠিন জিনিস না। প্রথমটা দেখেন লেখা আছে কি সিম্পল ডিফিউশন, তাই না? এখানে তিনটা প্রক্রিয়া দেওয়া আছে, কি সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, অসমোসিস। এই তিনটা প্রক্রিয়াতে প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্টটা হয়ে থাকে। তাহলে কথা হচ্ছে ডিফিউশন মানে কি? প্রথমে সিম্পল ডিফিউশন বোঝার আগে আমাকে জানতে হবে কি ডিফিউশন মানে কি, অসমোসিস মানে কি। ঠিক আছে, এইগুলোর টার্ম আমাকে জানতে হবে। ডিফিউশন কাকে বলে? আমরা ব্যাপন করছি না,
এইনস্টাইনের বইয়ে কি ব্যাপন ছিল, তাই না? ব্যাপন ছিল, আরেকটা কি অভিশ্রবণ ছিল, মনে আছে? অভিশ্রবণিক চাপ, ঠিক আছে, ব্যাপনিক চাপ। এখন কথা হচ্ছে ব্যাপন কাকে বলে, মনে আছে? হোয়াট ইজ ব্যাপন বা ডিফিউশন? ব্যাপন এবং অভিশ্রবণ দুইটা সংজ্ঞা কি পারেন? বলেন মিস্তানিয়া, ব্যাপন কাকে বলে? বিস্তার বা কিছু একটা ভুলে গেছি, ব্যাপন ছিল না, এই তো ব্যাপন ছিল। ভুলে গেছি এত বছর খেলতে গেছি। আচ্ছা দেখেন, এটা আসলে কি মুখস্থ করার বিষয় না, আপনি একটু খেয়াল করলে মনে রাখতে পাবেন যে ব্যাপন হচ্ছে কি, এখানে একটা জিনিস অনেক বেশি আছে, ঠিক আছে, অধিক কনসেন্ট্রেটেড, মোর মানে অনেক ঘনত্ব। এই অধিক ঘনত্বের জিনিসটা যদি কম ঘনত্বের ভিতরে কি হয়, আস্তে আস্তে ছড়ায় পড়ে, তার মানে অধিক ঘন থেকে কোন দিকে যাবে, কম ঘনের দিকে যাবে, একটা বায়োলজিক্যাল মেমব্রেন বা একটা মেমব্রেন ভেদ করে। ক্লিয়ার? তাহলে আমরা যখন ডিফিউশন বা ব্যাপনের কথা বলবো তখন আমাকে মনে রাখতে হবে কনসেন্ট্রেশন, ঘনত্বটা সবসময় ব্যাপনটা হবে কোন দিকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কি হবে, ব্যাপন হবে। ঠিক আছে, আমাদের এইটার বই কি ছিল, একটা এক্সাম্পল ছিল যেখানে যদি আমি একটা আতরের শিশি খুলে রাখি, তাহলে আতরের শিশি থেকে আতরের ঘনত্ব অনেক বেশি, বাতাসে কি আতরের ঘনত্ব কম, তাহলে শিশি থেকে ধীরে ধীরে কি হবে, আতরের ঘনত্বটা বাতাসের ভিতরে ছড়ায় পড়বে। এটা কি হচ্ছে, ডিফিউশন বা ব্যাপন হচ্ছে। কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কি, সরি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, ঠিক আছে। আবার অভিশ্রবণ কি, তার উল্টাটা, কম ঘনত্ব থেকে যদি কোনো বস্তু কি বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে একটা কি বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে কোথায় যায়, অধিক ঘনত্বের দিকে যায়, তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো, অভিশ্রবণ। যেমন আঙ্গুর, কিসমিস, তাই না? আবার কিসমিস গুলো পানিতে, লবণ পানিতে রাখলে কি হয়, ফুলে আঙ্গুর হয়ে যায়, ঠিক আছে। আঙ্গুর গুলাকে যদি লবণ পানিতে রাখেন তাহলে কি হবে, এটা ধীরে ধীরে পানিটা শুকায় কিসমিস হতে থাকবে, আর নরমাল পানিতে রেখে দিলে কি হবে, ঢুকে যাবে, ঠিক আছে। মেইন কথাটা বুঝেন যে একটা বস্তু যদি, যেমন আমরা এটা এক্সাম্পলটা কিসের, মেমব্রেন ট্রান্সপোর্ট বললাম না, তাহলে আমরা যদি বলি মেমব্রেন বলতে আমাদের দেহটাকে বোঝাচ্ছি, তাই না? দেখেন আমাদের সব খাবারগুলো কোথায় চলে যায়, রক্তে চলে যায় না? আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা হজমের পর কই চলে যায়, রক্তে চলে যায় না? রক্ত থেকে খাবারগুলো কই যায়, কোষে যায়। রক্ত থেকে খাবারগুলো কই যায়, কোষে যায়। এখন কথা হচ্ছে রক্ত থেকে যদি খাবারগুলো কোষে যেতে হয় তাহলে মেমব্রেন ভেদ করে যেতে হবে, বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে যেতে হবে। তাহলে সিম্পল ডিফিউশন কখন হবে, যখন মনে করেন আপনি দুপুরবেলায় প্রচুর খাবার খাইছেন, তাই না? তাহলে রক্তের মধ্যে কি গ্লুকোজ বা অন্যান্য খাদ্য উপাদান বেশি আছে, কারণ কিছুক্ষণ আগে আপনি খেলেন। কোষের মধ্যে কি আছে, তুলনামূলকভাবে কম আছে। তাহলে কোষের ভিতরে কম আছে, রক্তের ভিতরে কি আছে, বেশি আছে। তখন কোষ থেকে, রক্ত থেকে কোষের ভিতরে কি সিম্পল ডিফিউশন প্রক্রিয়াতে চলে যাবে, মানে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্ব বা কম আছে যেখানে, সেখানে কি হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, সিম্পল ডিফিউশন। আবার আরেকটা আছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলতে আমরা কি বুঝি, যে ক্যারিয়ার প্রোটিনের সাহায্য নিয়ে যে ডিফিউশন হয়। আমাদের মেমব্রেনে কি প্রোটিন থাকে না, মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন দুইটার নাম কি, মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন যেটা ইনগ্রেন প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, আর হচ্ছে এই পেরিফেরাল প্রোটিন। এই যে মেমব্রেনের যে দুইটা প্রোটিন আছে, ঠিক আছে, তাহলে এটা যদি সেল মেমব্রেন হয়ে থাকে, এখানে যে দুইটা প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন আর একটা কি পেরিফেরাল প্রোটিন, এরা কি করে, এরাও কি ডিফিউশন প্রক্রিয়াতে সাহায্য করে। কিরকম ভাবে দেখেন, আমরা সিম্পলি যদি মনে করি যে আমাদের পদার্থগুলো তো সব এক ধরনের না, তাই না? কিছু কিছু পদার্থ আছে কি দেখা যাচ্ছে অনেক বেশি ওয়েট, ঠিক আছে। যেমন আমি যদি পারদের কথা বলি, লোহার কথা বলি, এদের মলিকুলার ওয়েট অনেক বেশি না, অল্প একটু পদার্থই কি হয়ে যাবে, 1 কেজি 1.5 কেজি হয়ে যাবে, তাই না? তাহলে কিছু কিছু পদার্থ আছে মলিকুলার ওয়েট কি অনেক বেশি, মলিকুলার সাইজ কি একেবারে ছোট বাট ওয়েট কি অনেক বেশি। আবার কিছু কিছু পদার্থ আছে মলিকুলার সাইজ কি বিশাল বড় বড় বাট মলিকুলার ওয়েট কি অনেক কম। যেমন ধরেন কি তুলা, ফোম, তুলা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে কি 1 ট্রাক তুলা এনে দিবেন, সরি 100 কেজি তুলা এনে দিবেন, আবার বলি 100 কেজি লোহা এনে দিবেন, ঠিক আছে,
তাহলে 100 কেজি লোহা আনার জন্য আপনি কি যদি একটা ট্রাক নিয়ে যান 100 কেজি তুলা আনার জন্য ট্রেন নিয়ে যাইতে হবে, তাই না? জি জি ঠিক আছে, কারণ কি তুলা 100 কেজি ওজন কিন্তু 100 কেজি, 100 কেজি সমান। বাট সাইজটা কি হবে? তখন পরিবহন লাগবে। হ্যাঁ, অনেক বিশাল সাইজের হয়ে যাবে। ওকে, তাহলে এই যে অস্বাভাবিক সাইজগুলা, এই অস্বাভাবিক ওয়েট, অস্বাভাবিক সাইজ, এই টাইপের মলিকুলগুলা কি নরমাল, যদি এখানে বেশি আছে এখানে কম আছে তাহলে ডিফিউশন হওয়ার কথা না, কিন্তু সেল মেমব্রেন এটাকে কি করে না, পারমিট করে না, ভিতরে ঢুকতে দিতে চায় না। তখন এরা কি করে, এই যে ক্যারিয়ার প্রোটিন আছে, ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে কোষের ভিতরে ঢুকে, ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে কোষের ভিতরে ঢুকে, কিন্তু আলটিমেট হচ্ছে কি ডিফিউশন হচ্ছে না, হচ্ছে ব্যাপন, কিন্তু কার সাহায্য নিয়ে? ক্যারিয়ার প্রোটিনের সাহায্য নিয়ে। তাহলে এখানে ফ্যাসিলিটেড মানে কি সুবিধা, কারোর সুবিধা নিয়ে কি হচ্ছে ব্যাপনটা হচ্ছে, হচ্ছে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে, ব্যাপন হচ্ছে, কিন্তু একা একা হচ্ছে না, কেউ একজন এখানে কি করতেছে, সাহায্য। ফ্যাসিলিটেট করতেছে, সেই ফ্যাসিলিটেট কে করতেছে? ক্যারিয়ার প্রোটিন। তাহলে প্রোটিনের সাহায্যে যে ব্যাপন হয় এটাকে কি বলা হয়? ফ্যাসিলিটেড ডিফিউশন। আরেকটা হচ্ছে কি অসমোসিস। অসমোসিস মানে কি? অভিস্রবণ। অভিস্রবণ কাকে বলবো? ওই যে ব্যাপনের উল্টা না? মনে করেন বিকাল বেলায় আপনি তো দুপুরে খাবার খাইছেন, তাহলে বিকাল বেলায় কি হয়েছে, রক্তের মধ্যে গ্লুকোজ কম না, এখন কম। কোষের মধ্যে কি গ্লুকোজ বেশি ধরে নিচ্ছি আমরা, কারণ বিকাল বেলায় কি আপনি খাইছেন দুপুর বেলায়, এখন বিকাল হলে কি রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে না তুলনামূলকভাবে? তাহলে রক্তে যখন গ্লুকোজের পরিমাণ কম, কোষে যখন গ্লুকোজের পরিমাণ বেশি, এখন বিকালে হঠাৎ করে আপনার মনে হলো কি যে আপনি ফুটবল খেলবেন, রেগুলার আপনি খেলেন না, হঠাৎ করে যখন ফুটবল খেলতে যাবেন তখন কি হবে? ব্যথা হবে, তো এটা আলাদা বিষয়, আপনার শক্তির রিকোয়ারমেন্টটা বেশি থাকবে না? হাঁটাহাঁটির চেয়ে কি ফুটবলে শক্তির রিকোয়ারমেন্ট বেশি থাকে না? বেশি থাকে। তাহলে এই অতিরিক্ত শক্তিটা জোগাড় করার জন্য কি করবে কোষ? এই অসমোসিস প্রক্রিয়ায় কোষের ভিতর থেকে মানে রক্তের মধ্যে যে ইয়াটা আছে, গ্লুকোজ গুলো আছে কম, কোষের ভিতরে বেশি কিন্তু লাগবে আরো, তখন এই রক্তের কম গুলাকে সে কি করবে? অসমোসিস প্রক্রিয়া ভিতরে টেনে নিবে, প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসবে। তার মানে অসমোসিস প্রক্রিয়াটা হচ্ছে বাহির কম থেকে থেকে বেশিতে যাওয়া, তাই না? কম থেকে বেশিতে যাওয়া। কম থেকে বেশি। আর ব্যাপন হচ্ছে কি? বেশি বেশি থেকে থেকে কমে যাওয়া। কমে যাওয়া। এটুকু মনে রাখলে হবে। ব্যাপন প্রক্রিয়াটা কি? অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া। অসমোসিসটা কি? কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে যাওয়া। ঠিক আছে? ব্যাপন এবং অসমোসিস বা এটা কি দুইটা বিপরীত শক্তি? উল্টা যদি উল্টা। হ্যাঁ, যদি আমি বলি কি অসমোসিস, তার মানে আপনাকে বুঝতে হবে কি এটা অভিস্রবণ বলতেছে। অভিস্রবণ মানে কি? যে একটা বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কি নিয়ে যায়। হ্যাঁ কনসেন্ট্রেশনটা চলে আসবে। মনে থাকবে না এতটুকু? আচ্ছা, এরপরে আসতেছে কি, তাহলে তিনটা ক্লিয়ার তাই না? একটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন, একটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আরেকটা কি অসমোসিস। ঠিক আছে? অসমোসিস প্রক্রিয়াটা কি হচ্ছে? অসমোসিস প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি কম ঘনত্ব থেকে কোনো বস্তু বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। ডিফিউশন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি বেশি ঘনত্ব থেকে কোনো বস্তু কম ঘনত্বের দিকে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় একটা কি থাকবে? বৈষম্য ভেদ্য পর্দা থাকবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি যে মেমব্রেন ট্রান্সপোর্ট বা কোষের ভিতরে যে যাতায়াতটা হচ্ছে, ট্রান্সপোর্টটা হচ্ছে, এটা কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? দুইটা ভাগে। দুইটা। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে বেসিক পার্থক্য কি? এখানে শক্তি লাগবে, এখানে কি কোনো শক্তির দরকার নাই, শক্তি ছাড়াই হবে। ঠিক আছে? তাহলে শক্তি ছাড়া যেটা হবে এটা আবার তিনটা পদ্ধতিতে হয়। এক নম্বর কি সিম্পল ডিফিউশন, দুই নম্বর কি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, তিন নম্বর কি অসমোসিস। আবার যেটা অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, এটা আবার কি দুইটা প্রক্রিয়াতে হবে। কয়টা প্রক্রিয়াতে? দুইটা প্রক্রিয়াতে। দুইটা প্রক্রিয়াতে হবে। একটা হচ্ছে কি প্রাইমারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, সেকেন্ডারি প্রাইমারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। ওকে, প্রাইমারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট কি? যেখানে এনার্জি দরকার হবে। ঠিক আছে? যেমন চিন্তা করেন ওই যে আমি বললাম বিকাল বেলায় সব গ্লুকোজ গুলা কি রক্ত থেকে নিয়ে গেছেন, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে না? কিন্তু রক্তে তো গ্লুকোজ লাগবে। এখন এই অতিরিক্ত গ্লুকোজ কোথা থেকে আসবে? লিভার। আমাদের যে লিভার আছে, লিভারের মধ্যে কি গ্লুকোজটা জমা থাকে। তাহলে জমা গ্লুকোজ গুলা ভেঙে এখন রক্তের ভিতরে গ্লুকোজের অভাবটা কি করবে? ফিল আপ করবে। ঠিক আছে? এই ক্ষেত্রে কি লিভারের গ্লুকোজ গুলা ভাঙার জন্য আপনাকে কি করতে হবে? এনার্জি খরচ করতে হবে। দেখেন এখনো গ্লুকোজ যদি আপনি সেলের ভিতরে নিয়ে আসতে পারেন, এটিপি তৈরি হয় না? গ্লুকোজ থেকে মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে? এটিপি তৈরি করে।
এক অণু গ্লুকোজ থেকে সবগুলো যদি যোগ করেন টোটাল 38 অণু এটিপি তৈরি হবে। কয়টা? 38টা শক্তি তৈরি হবে। আবার যদি অ্যাক্টিভ মেমব্রেন প্রাইমারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট প্রক্রিয়াতে যায়, এখানে হয়তো বা কি দেখা যাচ্ছে গ্লুকোজটা নিয়ে আসার জন্য কি 4 অণু এটিপি খরচ করতে হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াতে যদি আমরা শক্তি নেই, শক্তি কি 4 অণু কম পাচ্ছি না? এখানে কিন্তু আমরা 38 অণুই পাচ্ছি, কারণ কোনো শক্তি তো আমার খরচ করতে হচ্ছে না, যা পাচ্ছি পুরোটাই বোনাস। কিন্তু এখানে আমাকে খরচ করে তারপরে কি করতে হচ্ছে? শক্তি রিকোয়ারমেন্ট নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই খরচটা বাদ দিতে হবে না টোটাল? তাহলে এই প্রক্রিয়াতে আমি এনার্জি পাবো, তবে এনার্জিটা কিছুটা কম হবে, কারণ এনার্জি কি আনার জন্য আমাকে শক্তি আগে ইউটিলাইজ করতে, আগে আমাকে ইনভেস্ট করে রাখতে হচ্ছে। ওকে, এরপরে কি সেকেন্ডারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট যখন আমরা বলবো, সেকেন্ডারি বলতে আমরা দুইটা জিনিসের নিয়ে বুঝবো, যে এটা একটা সেল, এখানে এ এবং বি দুইটা বস্তুই কি করতে পারে? সেলের ভিতরে ঢুকতে পারে। আবার দুইটা বস্তুই কি করতে পারে? সেল থেকে বের হতে পারে। তাহলে একমুখী হলো না? দুইটাই সেলের দিকে গেল অথবা দুইটাই বের হলো, তাহলে দুইটা বস্তুর মুখ কি একই দিকে না? যদি একমুখী ট্রান্সপোর্টেশন হয় এটাকে বলা হয় কি? কো ট্রান্সপোর্ট। কি? কো ট্রান্সপোর্ট। আবার এই দুইটার কি মুখ বিপরীত দিকে হতে পারে না? একটা সেলের ভিতরে ঢুকবে, একটা সেল থেকে কি বের হয়ে আসবে, তাহলে বিপরীতমুখী হলো না? বিপরীতমুখী যদি হয় এটার নাম কি হবে? কাউন্টার ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি মেমব্রেন ট্রান্সপোর্টটাকে আমরা মূলত দেখেন এইভাবেই কিন্তু আমরা যে বিভিন্ন ড্রাগ খাচ্ছি, ড্রাগগুলা কিন্তু কি এই প্রক্রিয়াতেই কোষের ভিতরে ঢুকে কাজ করে। ঠিক আছে, বা কোষের সাথে লেগে কাজ করে। তাহলে ট্রান্সপোর্ট সিস্টেমটা আমাদের সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট, খাবারের জন্য কি ইম্পর্টেন্ট, কারণ কোষের ভিতরে কোনো কিছু যেতে হলে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হবে? যেতে হবে। তাহলে যদি বলা হয় যে কোষের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়, এটাকে কি বলা হয়? মেমব্রেন ট্রান্সপোর্ট বলা হয়। মেমব্রেন ট্রান্সপোর্টের প্রক্রিয়াগুলো কি কি যদি জিজ্ঞেস করা হয়, প্রক্রিয়াগুলো কি কি বলতে পারবেন না? হ্যাঁ, বলবেন মেমব্রেন ট্রান্সপোর্টকে প্রধানত দুইটা প্রধান অংশে কি ভাগ করা যায়। একটা নাম্বার কি হচ্ছে? অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। দুই নাম্বার কি হচ্ছে? প্যাসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্টের প্রক্রিয়া কয়টা? দুইটা। প্রাইমারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট, দুই নাম্বার সেকেন্ডারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে? যেখানে দুইটা বস্তুর আদান প্রদানকে আমরা বুঝাই, তাই না? তাহলে দুইটা বস্তু কি যদি বিপরীতমুখী হয় তাকে কি বলা হবে? কাউন্টার ট্রান্সপোর্ট। যদি একমুখী হয় তাকে কি বলা হয়? কো ট্রান্সপোর্ট। যেমন এই টাইপের ট্রান্সপোর্ট সিস্টেম করবেন, যেমন লেখা থাকবে কি সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, খাবার লবণে গ্লুকোজ দেয়, ওরসালাইন খান না? ওরসালাইনে কি দেয়? লবণ দেয় না? লবণে কি দেয়? সোডিয়াম ক্লোরাইড দেয়। তার সাথে কি গ্লুকোজ দেয় না 6 গ্রাম? এই লবণ আর গ্লুকোজ একসাথে দেওয়ার কারণ কি জানেন? কারণ আমাদের সেলে কিছু কো ট্রান্সপোর্ট আছে, যে ট্রান্সপোর্টটা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট নামে পরিচিত। এখানে কি হয়? একটা সোডিয়াম যখন কোষের ভিতরে ঢুকে গ্লুকোজকে নিয়ে ঢুকে, অথবা গ্লুকোজ যখন কোষের ভিতরে ঢুকে সোডিয়ামকে নিয়ে ঢুকে। তার মানে সোডিয়ামের যদি অভাব হয় এই ট্রান্সপোর্ট সিস্টেম কি করবে না? কাজ করবে না। গ্লুকোজের যদি অভাব হয় এই ট্রান্সপোর্ট সিস্টেম কি করবে না? কাজ করবে না। ঠিক আছে, কারণ দুইটা যখন একত্রে দুই সাইডে বসবে উল্টে যাবে, ওটা কি ভিতরে চলে যাবে। সোডিয়ামকেই বসতে হবে, গ্লুকোজকেই কি বসতে হবে। ওকে, তাহলে আমরা বলি যে কো ট্রান্সপোর্ট, আরেকটা কি কাউন্টার ট্রান্সপোর্ট। কাউন্টার ট্রান্সপোর্ট মানে কি? কিছু আয়ন ট্রান্সপোর্ট হয় এরকম, যেমন একটা পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকলে একটা সোডিয়াম হাইড্রোজেন আয়ন কি হয়? বের হয়ে আসে। তাহলে দুইটা কি বিপরীতমুখী যাচ্ছে না? এটাকে বলা হচ্ছে কি কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে আমরা দেখতেছি মেমব্রেন ট্রান্সপোর্ট প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। প্যাসিভ গুলা কয় প্রকার? তিন প্রকার, তিন ধরনের। কি কি? সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আরেকটা কি অসমোসিস। অসমোসিস প্রক্রিয়াটা কাকে বলে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, কোনো বস্তু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে একটা বৈষম্যবৃত্ত পর্দা ভেদ করে যদি আসে তাকে কি বলা হচ্ছে? অসমোসিস। পারবেন না এখন পরীক্ষায় যদি আসে? মেমব্রেন ট্রান্সপোর্ট কাকে বলে, কত প্রকার, অথবা শর্ট নোট অফ মেমব্রেন ট্রান্সপোর্ট এইটুকু পর্যন্ত দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কোর্স কি মোটামুটি কমপ্লিট। দেখেন কোর্স নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, প্রবলেম নাই। বা যদি এক্সট্রা কিছু জানার থাকে বলেন, স্যার যতটুকু দিচ্ছি ততটুকুই করতে পারি না, আবার এক্সট্রা কি বলবো? আপনি যেটা বলেছেন
মানে গত ক্লাসের গুলো বুঝেন নাই? ঠিক আছে, তাহলে আমাদের কোর্সটা কি কমপ্লিট। সেল ফিজিওলজি কি মোটামুটি ভাবে এই পর্যন্ত পড়লে হবে, কমপ্লিট বলে কোনো শব্দ নাই। আসলে অনেক পড়া আছে, ওইখান থেকে ইম্পর্টেন্ট পড়াগুলোকে আমরা এখানে অ্যাকুমুলেট করতেছি। এতটুকু যদি জানেন তাহলে এটা অনেক জানা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি পড়া নিব কোনটা? সেলুলার বায়োলজি। হ্যাঁ, সম্পূর্ণ সেলটা পড়া নিব। প্রয়োজনে আমরা গ্রুপ করে ওদের মতো আপনাদের একটা কি পরীক্ষার ব্যবস্থা করব। আপনাদের যে গ্রুপ, 3টা গ্রুপ করলেই তো শেষ, প্রবলেম নাই। দেখেন এখানে প্রত্যেকে আপনারা কি, প্রত্যেকে আপনারা ম্যাচিউর, তাই না? এনাফ ম্যাচুরেশন আছে আপনাদের। কথা হচ্ছে আপনার নিজেরটা নিজেরই কি বুঝে নিতে হবে। না কেউ আপনাকে হেল্প করবে, না আপনি কাউকে হেল্প করতে পারবেন। ঠিক আছে, মনে রাখবেন পৃথিবীতে মানুষ বলতেই কি সেলফ ডিপেন্ডেন্ট। এখানে আপনি কারোর প্রতি ডিপেন্ড করে কোনো কাজে কি বসে থাকতে পারবেন না। যেটা আপনি নিজে ভালো পারেন ওইটাই কি আপনার শক্তি, এটাই আপনার সম্পদ। ঠিক আছে, আপনি যদি একটা কাজ শুরু করলেন, মনে করেন আপনি চাষাবাদ করবেন, আপনি নিজে কৃষক না, বাস কৃষিকাজ বুঝেনই না, তাহলে কিন্তু আপনি যখন আরেকজনের উপর চাষাবাদে ডিপেন্ড হয়ে যাবেন, সে কিন্তু আপনাকে নিয়ে তখন কি করবে, গেম খেলবে, তাই না? আপনাকে যে কাজে যাবেন সেই কাজে কি করতে হবে, নিজের ওই কাজ সম্পর্কে একটা দক্ষতা থাকতে হবে। তার সাথে কি সহজে যেন যে কাউকে আপনাকে কি করতে না পারে, ঠকাতে না পারে, কাজটা যেন কি এলোমেলো ভাবে বোঝাতে না পারে। ঠিক আছে, সেই জন্য মেডিকেল সায়েন্সে যাচ্ছেন। সেলটা আপনার জন্য সবসময় ইম্পর্টেন্ট থাকবে, কারণ মানব দেহে যত রোগ হয় সকল রোগগুলা কোথায় হয়? সেলে হয়। সকল ওষুধ সেলেই কাজ করে, সকল চিকিৎসা সেলেই দেওয়া হয়। ঠিক আছে, যদি সেলটা ভালো না পারেন তাহলে সামনের দিকে কি আরো খারাপ হবে। কোনো কোশ্চেন আছে সেল সম্পর্কে? সব পারেন এখন, তাই না? ভেরি গুড। নেক্সট ক্লাসে আমরা সেলের উপরে কি একটা পরীক্ষার মতো করে নিব, শুধুমাত্র সেল। এরপরে কি করব, টিস্যু পড়ানো শুরু করে দিব। ঠিক আছে, সেল যদি আমরা ক্লাস নেই তাহলে কি সেলের ক্লাসে পরীক্ষা নিতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে। লিখিত নিন স্যার। লিখিতও নিতে পারি, ভাইভাও নিতে পারি। প্রশ্নগুলা লেখেন, টিস্যু অধ্যায়ের প্রশ্নগুলা। এটা কিন্তু পরের অধ্যায়ের কোশ্চেন, তাই না? কিন্তু নেক্সট ক্লাসে আমাদের পড়া কিন্তু টিস্যু না, আমাদের পড়া কি সেল, ফুল সেল পড়া থাকবে। সেলটা অবশ্যই ভালো করে পড়ে আসতে হবে। কোনো জিনিস যেন ধরলে না পারেন এরকম যেন না হয়। ঠিক আছে, যদি না পারেন আমরা ওই পাশের রুমে বসে বসে শেখাবো, ছুটি ছুটি কিছু দিব না। সরকার প্রথমে কি ডিফাইন টিস্যু, ক্লাসিফাই, ডিফাইন ইপিথেলিয়াল টিস্যু। Write down the difference between skeletal, smooth and cardiac muscle.
প্রথম দিকে লিখলেন স্যার? এতক্ষণে লেখেন নাই? না। কি করলেন? দেখতেছি তো। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। ডিফেন্ট টিস্যু ক্লাসিফাইড, CLASSIFY, ক্লাসিফাইড টিস্যু মানে টিস্যু কত প্রকার, হ্যাঁ? ডিফাইন টিস্যু মানে কি, টিস্যু কাকে বলে, আর ক্লাসিফাইড মানে কি, কত প্রকার। 4 নাম্বারটা কি মার 4 নাম্বারটা হচ্ছে মাসেল, MUSCLE। কোন এটা 3 নম্বরে স্যার? এটা কানেক্টিভ, CONNECTIV, কানেক্টিভ টিস্যু। আপনারটা আপনি করেন স্যার, বলছি না আপনার সকালে খাওয়া তো সে খেয়ে আসে নাই। স্যার একদম শেষের লাইনটা নিচে স্কেলিটাল, ঠিক আছে। স্কেলিটাল মানে কি, পেশি গলা। সরি, স্কেলিটাল মানে হচ্ছে ঐচ্ছিক পেশির একটা অংশ, ঠিক আছে। মানে কঙ্কাল তন্ত্রের সাথে যে মাসেলটা জড়িত থাকে তাকে বলা হচ্ছে কি, স্কেলিটাল মাসেল। স্কেলিটাল, স্মুথ আর কার্ডিয়াক মাসেল, এদের মধ্যে পার্থক্য কি? Difference between skeletal, smooth and cardiac muscle. SKELETAL, skeletal. স্যার 5 নম্বর হ্যাঁ, 5 5 নম্বর আঙ্গুলগুলো তো লিখছেন তাই না? এটা থাক। নাম্বার 6, আমরা একজন শালীন নিয়ম তোর কাছে যাবো। হুম, স্যার বড় ভাইয়ের মতো আমাদের একজন শালীন নিয়ম তোর কাছে। কেমন? পয়সা পয়সা থাকতাম দেখতো। ও আচ্ছা, ভালোই তো। আপনার শালি নিয়ে আসবেন কেন শুধু? আরো শালির সাথে বেড়ানো নিয়ে আসতে হবে। না তো যদি দিয়েছে আপনার হ্যাঁ, একটু সুবিধা তো নিবেই তাই না? কারণ আপনারা যেহেতু নিয়ে আসেন না, এই সুবিধা আপনাদের হিংসা করা যাবে না। স্যার রাইট ডাউন দ্য রোল অফ ক্যালসিয়াম আয়ন in muscle contraction and relaxation. Define gland, classify it. ক্যালসিয়াম আয়ন হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন, Ca2+. ক্যালসিয়াম আয়ন, এটা ইয়ে হবে না, ব্র্যাকেট ক্লোজ হবে না? Contraction, CONTRACTION, contraction and relaxation. এই 7টা কোশ্চেন আমরা কি টিস্যু অধ্যায়ে পড়ব। আপনাদের একটা গ্রুপ করা হয়েছে তাই না? 309 মেসেঞ্জার একটা গ্রুপ করা হয়েছে, সবাই চেষ্টা করবেন কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার জন্য। যে বসে তো আজকে আসেনি। ভিডিওগুলো পাই না দিলেও হয়ে যাবো। বেশ না দিলে ভিডিওগুলো তো পাই না বেশ না দিলে আর ভিডিওগুলা কোথায় খুঁজেন যে পান না? এটা আমাদের রেগুলার পেতেছি।